আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আশা করছি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ব্যাংক ভেঞ্চারের পক্ষ থেকে। আপনারা যারা ব্যাংকে অফিসার, সিনিয়র অফিসার অথবা অফিসার ক্যাশের জন্য কম্বাইন্ড ব্যাংকগুলোর প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই আয়োজন। মূলত আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, এখানে কি কি পড়বেন, এই দিক নির্দেশনার জন্যই মূলত আমাদের এই ফ্রি ক্লাসগুলো। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি খুব ভালো একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন যে কিভাবে আমরা এই প্রস্তুতিটা নিব বা এক্ষেত্রে কি করব। আর আজকে আপনাদের প্রস্তুতি নিয়ে আমি সাথে আছি সাজ্জাদ হোসাইন বিদ্যাবাড়ির পক্ষ থেকে। আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। ব্যাংকের যে প্রস্তুতি, ব্যাংকের প্রস্তুতিতে সাধারণ জ্ঞানের জন্য প্রস্তুতিটা আপনারা কিভাবে নেবেন। আমরা এখানে আজকে শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষাগুলো হয়েছে 2021 এবং 22, এই পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন সেখান থেকে অল্প কয়েকটা প্রশ্ন নিয়েছি এবং অল্প একটু সময় আমরা আলোচনা করব। তাহলে আশা করছি আপনারা ইনশাল্লাহ একেবারে বুঝে ফেলবেন যে এখানে প্রস্তুতিটা কেমন হয়। অন্যান্য পরীক্ষার জন্য আপনারা সাধারণ জ্ঞানের যে প্রস্তুতি নেন, এই প্রস্তুতিটাও একেবারে সেম, বাট এখানে হয় কি আপনার সাধারণ জ্ঞানটা একটু ইংলিশে পড়তে হয়, এই যা। এখানে আর আলাদা করে কিছুই পড়তে হয় না। সবচেয়ে ভাইটাল যে ব্যাপারটা ব্যাংকের জন্য, আপনার মাইন্ডসেটটা থাকতে হবে যে আপনার ম্যাথ এবং ইংরেজি দুইটাই ইকুয়াল পারতে হবে। ইংরেজি, বাংলা, ম্যাথ। এখন আর ওরকম না যে শুধু ম্যাথ পারেই চাকরিটা হয়ে যাবে বা আমি ম্যাথে উইক, আমার চাকরি হবে না, এরকম ইন্টেনশন অলরেডি ছেড়ে রাখতে পারেন। তো চলেন এখানে এই যে 10,000 পোস্টের জন্য প্রস্তুতিটা সাধারণ জ্ঞানের কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এটা 2022 সালে অফিসার পদের একটা পরীক্ষার প্রশ্ন। দেখেন এখানে কি বলেছে, এই প্রশ্নটায় বলা আছে হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য অফিসিয়াল লোগো অফ বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ, এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা দেখেন, অফিসিয়াল লোগো। লোগো বলতে কি বোঝায় বলেন তো? লোগো বলতে কোনটাকে বোঝায়? এই দুইটা জিনিস আমি লিখি, সেটার উত্তরটা আপনারা বলেন। লোগো বলতে প্রতীক বোঝায় নাকি মনোগ্রামকে বোঝায়? এটা আগে জানা দরকার। দেখেন ব্যাংকের আর হলো বিসিএস বা প্রাইমারি বা অন্যান্য চাকরির পরীক্ষার মধ্যে পার্থক্য এই জায়গায়। শুধু যেহেতু ইংরেজিতে প্রশ্নটা হয়, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে প্রশ্নে কি চেয়েছে, এটা আপনি ভালোভাবে বুঝলেই হবে। হ্যাঁ, আর ব্যাংকের প্রস্তুতিতে একজন লিখেছেন কতদিন লাগতে পারে, মোটামুটি আপনি 5-6 মাস যদি খুব ভালোভাবে প্রস্তুতি নেন, টানা প্রিপারেশন নেন, যেহেতু অনেকগুলো পরীক্ষা লোডিং আছে, আপনি 6 থেকে 8 মাস সময় ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন লোগো মানে হলো, কিন্তু লোগো মানে হলো মনোগ্রাম। যারা প্রতীক লিখেছেন তাদের জন্য বলছি, এই অর্থটা আপনি ভালোভাবে জানলেই উত্তরটা ইজিলি পেরে যাবেন। হ্যাঁ, আর প্রতীক মানে কি, এটা একটু আপনারা লেখেন তো। ইংরেজিতে প্রতীক মানে কি বলেন? ইংরেজিতে প্রতীক মানে কি? প্রতীকের ইংরেজিটা কি দেখি আপনারা জানেন কিনা। আমরা 10 সেকেন্ড সময় নিচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি প্রতীক ইংরেজি কি। এটা পেলাম আমরা। লোগো ইংরেজি হলো মনোগ্রাম। হ্যাঁ, মনোগ্রাম বলা হয় লোগোকে। এখানে দেখেন দুইটা বেসিক জিনিস আছে। একটা হলো লোগো কাকে বলে, লোগো কি জিনিস, এটা একটু ভালোভাবে আপনি একবার ছবি সহ যদি বুঝে পড়তে পারেন, তাহলে এটা নিয়ে আর কখনো কনফিউশন সৃষ্টি হবে না। দেখি কেউ উত্তর লিখেছেন কিনা। মনোগ্রাম, সিম্বল। আচ্ছা, তন্ময় কুণ্ডু ভাইয়া, আপনার উত্তরটা মোটামুটি কাছাকাছি থেকে গিয়েছে। অনেকেই বলেছে প্রতীক মানে হলো সিম্বল। হ্যাঁ, আমরা সাধারণভাবে প্রতীক মানে জানি হলো সিম্বল, বাট পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় সিম্বল শব্দটা সাধারণত থাকে না। পরীক্ষায় শব্দটা হলো গিয়ে এই সিম্বল শব্দটা পরীক্ষায় এটার একটা সিনোনিম ইউজ হয়, যেটার নাম হলো এমব্লেম। এই এমব্লেমকেই বলা হয় মূলত প্রতীক। তো এখন আসেন রাষ্ট্রের মনোগ্রাম কোনটা আর প্রতীক কোনটা। এটা কিন্তু অফিসার পদে 2022 সালের পরীক্ষার একটা প্রশ্ন। এইভাবেই সাধারণ জ্ঞানটা আসে এবং এই জন্য আপনি বেসিক থেকে খুব ভালো একটা প্রিপারেশন একবার নিয়ে ফেললে, দেখেন এখানে এন এ সাহা আছে, শিবনারায়ণ দাস আছে, জয়নুল আবেদিন আছে, কামরুল হাসান আছে। এটার উত্তর কি হবে আপনারা একটু বলেন। আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি। আপনারা চাইলে এই লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন। যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছে আপনার পরিচিত, তারা চাইলে এটা দেখলে উপকৃত হয়। এরকম যদি কাউকে মনে হয় আপনারা শেয়ার করতে পারেন। আসেন আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি। এটার উত্তরটা কি হবে আপনারা একটু বলেন দেখি কে কে পারেন। আচ্ছা, সবাই মোটামুটি সঠিক উত্তর করেছেন। দেখেন ইজিলি আপনি যদি জিনিসটা বুঝে ফেলেন যে মনোগ্রাম কোনটা আর হলো ই কোনটা, দুইটাই আমরা আঁকবো। দেখেন আমি আঁকার পরে আপনারা বলে দেন কয় নাম্বারটা কি। একটা হলো এইভাবে হয়, দুইটাই একইভাবে। একটা হলো জাতীয় প্রতীক আর একটা হলো জাতীয় মনোগ্রাম বা লোগো। তো আসেন প্রথমে যেটা আঁকবো আমরা, এরকম লালের মধ্যে হলুদ কালারের বাংলাদেশের ম্যাপ থাকে, এটা কোনটা বলেন? এবং এটার উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নিচে লেখা থাকে, উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেখেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আপনি যে বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন বা প্রাইমারি থেকে 11-20 গ্রেডের যে প্রিপারেশন নিয়েছেন, সেটার থেকে একটু আলাদা। এখানে হলো আপডেট জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং বেসিকটা খুব ভালো করে পারতে হয়। কারণ হলো এখানে যেহেতু ইংরেজিতে প্রশ্ন হয়। আমি এখন প্রথমে যেটা আঁকলাম, এটার নাম কি বলেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং এখানে এরকম চারটা তারা থাকে। এটা দুই ক্ষেত্রেই থাকে, প্রতীকেও থাকে। এখানে থাকে হলো 3টা পাট পাতা। হ্যাঁ, পাটের 3টা সংযুক্ত পাতা থাকে। আর থাকে হলো একটা ধানের শীষ। হ্যাঁ, একটা থাকে ধানের শীষ। দেখেন আপনি যদি ছবি সহ একবারে দেখে শিখতে পারেন কোনোভাবে, তাহলে কিন্তু আর এটা কখনোই ভুল হবে না আপনার।
ছবি সহ একবারে যদি দেখে শিখতে পারেন তাহলে এটা আর কখনোই ভুল হবে না। মনোগ্রাম, মনোগ্রাম। এই 1 নাম্বারটা কি আর 2 নাম্বারটা কি বলেন? 1 নাম্বারটা হলো মনোগ্রাম, হ্যাঁ, রাষ্ট্রীয় মনোগ্রাম। মানচিত্র না, মানচিত্র কে বলেছেন? মানচিত্র বলেন না কে? এটা হলো রাষ্ট্রীয়। চলেন আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি, তারপর এখানে আসি। দেখেন আমাদের এখানে চেয়েছে কি? লোগো, আর এই লোগো মানে হলো রাষ্ট্রীয় মনোগ্রাম, আর এমব্লেম মানে হলো প্রতীক। আর এই মনোগ্রাম কোনটা বলেন? এন এ সাহা, তিনি ডিজাইন করেছেন রাষ্ট্রীয় মনোগ্রাম। আর মনোগ্রাম আর 2 নাম্বারটা হলো প্রতীক। সুন্দর উত্তর, একজন উত্তর করেছেন শেখ রুমা। 1 নম্বরে মনোগ্রাম, 2 নম্বরে প্রতীক। 1 নম্বরে হলো মনোগ্রাম, এটা হলো মনোগ্রাম, আর এটা হলো রাষ্ট্রীয় প্রতীক। আর মনোগ্রামের ইংরেজি হলো লোগো, আর প্রতীক যেটা, প্রতীকের ইংরেজি হলো কোনটা? প্রতীকের ইংরেজি হলো, মনে রাখবেন, এটা হলো এমব্লেম। সিম্বলও হয়, বাট সিম্বলটা পরীক্ষায় থাকে না, থাকে হলো এমব্লেম। 1 নম্বরে মনোগ্রাম, 2 নম্বরে হলো এমব্লেম, হ্যাঁ, মনোগ্রাম বা লোগো, অথবা এটা হলো প্রতীক বা এমব্লেম। এইখানে থাকে শাপলা ফুল, উপরে থাকে একটা পাটের সংযুক্ত 3টা পাতা, আর হলো 2টা ধানের শীষ থাকে, এবং 4টা তারকা থাকে। এখন আসেন যে 4টা তারকা বলতে কি বোঝায়? এটা থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এই 4টা তারকা মানে রাষ্ট্রের যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো রয়েছে, সেই 4টা মূলনীতি, রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি। 3টা আমি বলবো, একটা আপনারা বলবেন, হ্যাঁ। 1 নম্বর মূলনীতি হলো কোনটা? 1 নম্বর মূলনীতি হলো সমাজতন্ত্র বা সোশ্যালিজম। 2 নম্বরটা কি হবে বলেন? 2 নম্বরটা হলো গণতন্ত্র বা ডেমোক্রেসি। 2 নম্বরটা গণতন্ত্র বা ডেমোক্রেসি। 3 নম্বরটা হলো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। দেখেন রাষ্ট্রীয় যে প্রতীক অথবা রাষ্ট্রীয় যে মনোগ্রাম, প্রত্যেকটাই কিন্তু 4টা করে তারকা ব্যবহার করা হয়। এইটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে যে এই 4টা তারকা এটা দিয়ে কি বোঝায়। এটা ইজিলি মনে রাখতে পারেন। দেখেন রাষ্ট্রীয় যে প্রতীক, প্রতীকে ক আছে, আর এই কয়ের সাথে হয় হলো কামরুল হাসান, কামরুল হাসানেও ক আছে, প্রতীকেও ক আছে, এবং এটার ডিজাইনার হলো কামরুল হাসান, কামরুল হাসানেও ক আছে, প্রতীকে ক আছে, কামরুল হাসানে ক আছে, মানে হলো রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। ইজিলি মনে রাখতে পারেন। আর বাকিটা হলো এন এ সাহা। এবং নট অনলি প্রতীক, তিনি আরো একটা জিনিসের ডিজাইন করেছেন, সেটা হলো রাষ্ট্রীয় যে পতাকা, রাষ্ট্রীয় পতাকার ডিজাইনারও তিনি, পতাকা এবং প্রতীক এই 2টার ডিজাইনার তিনি। এবং এই প্রশ্নটা যখন আপনি শিখবেন, আমি 3টা লিখেছি, 4 নাম্বারটা কি হবে এই অপশনটা আপনাদের জন্য রাখলাম। একটা লিখেছি হলো সোশ্যালিজম, একটা লিখেছি ডেমোক্রেসি, আর একটা লিখেছি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। 4 নাম্বারটা কি হবে এটা আপনারা বলবেন। আমরা 10 সেকেন্ড সময় নিচ্ছি। 4 নাম্বারটা কি হবে এই অ্যান্সারটা আপনারা করবেন। আচ্ছা, ইংলিশে লিখে, এটা আমি চাইলে ইংলিশে নাম্বারিংটা করে দিতে পারতাম, 3, এটা হলো 4। বাঙালি তো চলে আসে আর কি, হ্যাঁ। এটার উত্তরটা আপনারা একটু করেন দেখি। ন্যাশনালিস্ট না কিন্তু ভাইয়া, ন্যাশনালিস্ট না। ন্যাশনালিস্ট মানে হলো জাতীয়তাবাদী, আর ন্যাশনালিজম মানে হলো জাতীয়তাবাদ। দেখেন ইংরেজি কিন্তু ব্যাংকের সাধারণ জ্ঞানের জন্য ইংরেজিটার দখলটা একটু ভালো করে নেবেন। ন্যাশনালিস্ট, ন্যাশনালিস্ট এই শব্দটার মানে হলো, ন্যাশনালিস্ট মানে হলো জাতীয়তাবাদী, আর ন্যাশনালিজম মানে হলো জাতীয়তাবাদ। ন্যাশনালিজম এই শব্দটার মানে হলো জাতীয়তাবাদ। আমরা জাতি হিসেবে বাঙালি, হ্যাঁ, এটা হলো জাতীয়তাবাদ। ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপর ভিত্তি করেই মূলত ন্যাশনালিজম, ন্যাশনালিজম, ন্যাশনালিটি না, ন্যাশনালিটি একজনে লিখেছেন হলো ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি শব্দটার মানে হলো কি আমি বলছি, দেখেন ন্যাশনালিটি শব্দটার মানে হলো জাতীয়তা। আমরা যখন চাকরিতে আবেদন করি না, তখন আমরা কি লিখি? জাতীয়তা বাংলাদেশি, হ্যাঁ, জাতীয়তা না, এটা কিন্তু আসবে যে জাতীয়তাবাদ। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। তাহলে এটা সঠিক উত্তর আমরা কি পেলাম? এন সাহা। এবং এই শিবনারায়ণ দাস, শিবনারায়ণ দাস কি করেছিলেন একটু উত্তরটা বলেন তো, 10 সেকেন্ড। তাহলে এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন, যে আপনি যখন 4টা অপশনের মধ্যে POE, প্রসেস অফ এলিমিনেশন বা বাছাই করে সঠিক উত্তরটা বের করা, হ্যাঁ। প্রসেস অফ এলিমিনেশন মানে বাদ দেয়া। 4টা অপশনের মধ্যে, এলিমিনেশন শব্দের অর্থ হলো বাদ দেওয়া। 4টা অপশন থেকে আপনি যখন ইজিলি অন্যগুলো বাদ দিয়ে দিতে পারবেন, অন্যগুলো যখন বাদ দিয়ে দিতে পারবেন, সঠিক উত্তর বের করা সহজ হয়ে যাবে। যে কোনো কম্পিটিটিভ যে এক্সামগুলো, এই এক্সামগুলোতে প্রসেস অফ এলিমিনেশন খুবই কাজে দেয়। অনেক সময় উত্তর না পারলেও আপনি পেরে যাবেন। এটা শিবনারায়ণ দাস, উনি হলো জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ যেটা, সেটার ডিজাইনার ছিলেন প্রথম।
মানচিত্র খচিত যে পতাকা ছিল সেটা ডিজাইনার উনি ছিলেন। এরপরে জয়নুল আবেদিন, তিনি হলো বাংলাদেশের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে ডিজাইন, এটা প্রচ্ছদটা উনি করেছিলেন। সংবিধানের যে ডিজাইন বা প্রচ্ছদ, এই ডিজাইনটা উনি করেছিলেন সংবিধানের ক্ষেত্রে। হ্যাঁ, আর একটা জিনিস কার নাম পাই, কামরুল হাসান, উনি হলো পরবর্তী জাতীয় পতাকা এবং প্রতীক ন্যাশনাল ফ্ল্যাগের পরবর্তী যে ভার্সনটা এটা উনি করেছিলেন। এবং উনি আরেকটা কাজ করেছিলেন, রাষ্ট্রীয় যে প্রতীক আছে এই প্রতীকটার ডিজাইনটা উনি করেছিলেন। আর রাষ্ট্রীয় প্রতীকের ইংরেজি নাম হলো এমব্লেম, ফ্ল্যাগ এবং এমব্লেম, এটা ডিজাইন উনি করেছিলেন। এই ছিল মূলত তিনটা জিনিস। এই তিনটা জিনিস জেনে গেলে ইজিলি আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন। এটাকে বলা হয় পিওই বা প্রসেস অফ এলিমিনেশন। এরপরে আসেন পরের প্রশ্নটা আমরা দেখি, স্যাটেলাইট কমিউনিকেশন ওয়ার্কস থ্রো, কিসের মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশনটা কাজ করে? স্যাটেলাইট কমিউনিকেশন কিসের মাধ্যমে কাজ করে, এটার উত্তরটা আপনারা পারেন কিনা আমরা একটু দেখি। আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি, তারপর আমরা উত্তরটা বলে দেবো। আজকে আমরা একেবারে অল্প একটু সময় ক্লাস করব, বাট এই ক্লাসের মধ্যে আপনারা বুঝে ফেলবেন যে একটা প্রশ্ন থেকে কিভাবে পড়াটা বের করে নিয়ে আসতে হয়। এবং এই প্রশ্নটা অনুযায়ী যখন আপনি প্রস্তুতি নেবেন, দেখবেন সবাই বলে প্রস্তুতির শুরুতে কি করতে হয়, পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই আপনাকে খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে, বিশেষ করে যখন আপনি ব্যাংকের পরীক্ষাটা দিবেন। রাডার। আচ্ছা, হিরালাল সরকার লিখেছে প্রথচ, বুঝিনি। এস বলতে কি বোঝায় আমি বুঝিনি। নাজমুন নাহার নাজমিন লিখেছেন এ। দেখেন, কনফিউশন সৃষ্টি করা যাবে না। এইগুলো যখন আপনি পড়বেন প্রথমে, দেখেন এই প্রশ্নটা মূলত কোথা থেকে এসেছে আমি বলে দিব। একটু বলেন তো, আমি কি বলে দিব এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? যারা একজন আমি পেলাম যিনি সঠিক উত্তর লিখেছেন, উম্মে হাবিবা পাপড়ি। হ্যাঁ, না, এটাও সঠিক উত্তর না, ডি লিখেছেন, সরি, এটাও সঠিক উত্তর না। আমি কি বলে দেবো এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? সি লিখেছেন। হ্যাঁ, এই যে একজন পাওয়া গেল, সমীর সরকার। আমি জানি না তিনি নিজেই লিখেছেন কিনা। প্রশ্নটা কোথা থেকে এসেছে সেটা বললে আরো ইজিলি বুঝে ফেলবেন। লাস্ট কয়েকদিন আগে হলো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা, হ্যাঁ, স্যাটেলাইট 2, এইটা লঞ্চ করার কথাবার্তা হয়ে গেছে এবং রাশিয়া এখানে কারিগরি সহায়তা দেবে। এবং দ্বিতীয় স্যাটেলাইট আমরা 2023 সালে, মানে এই বছর আমরা প্রেরণ করব। গত বছর এটা নিয়ে কথা উঠেছিল, এই জন্য এখান থেকে প্রশ্নটা এসেছে। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা যেটা প্রেরণ করেছিলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা কবে প্রেরণ করেছিলাম? 2020, 2019, 2018, 2017, কত সালে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটা সেটা প্রেরণ করেছিলাম? সি যারা লিখেছেন অসংখ্য ধন্যবাদ। ফাইবার অপটিক কেবল, এটা হলো, এটার মাধ্যমে, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে মূলত ডাটা ট্রান্সফার করা হয়, ডাটা বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাডারের ক্ষেত্রে রাডার কাজ করে হলো শত্রুর যুদ্ধ বিমান বা এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো শনাক্ত করার ক্ষেত্রে এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় হলো রাডার। এই রাডারের ফুল মিনিংও অনেক সময় পরীক্ষা আসে, রেডিও অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড ডিটেকশন। আচ্ছা, এটার দিকে আমরা না যাই। 2018 সালের মে মাসের কত তারিখ মনে আছে? 11 না 12ই মে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল। বাট এটা আলোচনায় আসছে কারণ হলো ওইটা ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং পরে লঞ্চ করার কথা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, যেটা 2023 সালে লঞ্চ করা হবে। এই জন্য এটা আলোচনায় এসেছিল। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটা ছিল সেখানে ট্রান্সপন্ডারের সংখ্যা ছিল 40টি। এই ট্রান্সপন্ডারের মাধ্যমে মূলত সম্প্রচার কার্যক্রমটা চালানো হয়। আরেকটা যেটা ছিল টিভি সিগন্যাল, এই টিভি সিগন্যাল এটা মূলত টিভির ক্ষেত্রেই কাজে আসে। তো বাকি থাকলে একটা অপশন আমি শুরুতেই যেটা বলেছিলাম, প্রসেস অফ এলিমিনেশন বা বাদ দেওয়ার কৌশল। যখন আপনি 4টা অপশন দেখবেন কম্পিটিটিভ এক্সামে, 4টা অপশন থেকে যখন আপনি ইজিলি একটা অপশন বাদ দিয়ে দিতে পারবেন, একটা, এরপরে আরেকটা বাদ দিবেন, এরপরে আরেকটা বাদ দিবেন, 3টা অপশন বাদ দিলে ইজিলি আপনার সঠিক উত্তরটা চলে আসবে। অ্যাটলিস্ট 3টা না পারলেও 2টা আপনি সহজে বাদ দিতে পারবেন। পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো সহজ হওয়ার সুযোগ বেশি থাকে। আর ব্যাংকের পরীক্ষায় কি হয়, একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন 1.25 নাম্বার, কিন্তু অনেক বেশি। বাট ভুল হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কাটা যাবে 0.25। এই জন্য ব্যাংকে হয় কি, বিসিএস এর থেকে প্রশ্নের উত্তর করাটা বা রিস্ক নেওয়াটার সুযোগ বেশি থাকে। বিসিএস এ 2টা কাটা গেলেই সাথে আরো একটা ভালো উত্তর কাটা যাবে, কিন্তু ব্যাংকে কিন্তু এরকম না। 11 এবং 12ই মে ইউএস এর তারিখ এবং আমাদের তারিখ নিয়ে জটিলতা ছিল। যাই হোক, এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের ট্রান্সপন্ডার সংখ্যা ছিল 40টি, যার মধ্যে 20টা ট্রান্সপন্ডার হলো নিজেদের জন্য রাখা হয়েছে আর 20টা ট্রান্সপন্ডার বাইরে ভাড়া দেওয়া হয়েছিল। ওইখান থেকে এই কথাটা এসেছে মূলত। এটা কেউ, আমরা বিজ্ঞানী না যে আমাদেরকে জানতে হবে যে স্যাটেলাইট কমিউনিকেশন কিভাবে কাজ করে, এটা বিজ্ঞানের অংশ না, এটা মূলত সাধারণ জ্ঞানের এই জায়গাটা থেকে প্রশ্নটা এসেছে। আর উত্তরটা খুঁজে বের করার জন্য আপনি প্রসেস অফ এলিমিনেশন যদি ইউজ করেন তাহলে ইজিলি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এই ট্রান্সপন্ডার মূলত ওই ক্ষেত্রেই কাজ করে এবং বাংলাদেশের যে স্যাটেলাইটটা, প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1, এটা আছে 119 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়। হ্যাঁ, 119 ডিগ্রি, 119 ডিগ্রি ইস্ট লংটিটিউড।
লটিটিউড এইখানে আছে হলো এই 119 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আছে হলো বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যখন আপনি যে কোনো একটা টপিক পড়বেন সেই টপিকটা এত ভালোভাবে গুছিয়ে পড়বেন যে এই টপিকটা থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি পরীক্ষা চলে আসে আপনি যেন সহজে উত্তরটা করতে পারেন, এই জায়গাটা দেখানোর জন্যই মূলত আজকের ক্লাসটা। তো চলেন এর পরের প্রশ্নে চলে যাই। আপনাদের কঠিন লাগছে কিনা একটু বলবেন, যদি মাথার উপরে দিয়ে যায় তাহলে বলবেন যে স্যার এন্টিনায় ধরছে না, তাহলে আমি আরো সহজভাবে বলার চেষ্টা করব। ওকে, কেমন লাগছে একটু বলবেন, মাথার উপরে দিয়ে যায় কিনা। হ্যাঁ, চলেন আমরা পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্নটা দেখেন, এই যে তৎকালীন সময়ে কিন্তু রাশিয়া আক্রমণ শুরু করেছিল কোথায়? রাশিয়া আক্রমণ শুরু করেছিল ইউক্রেনে। এখন আসেন আরেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল, কি প্রশ্ন এসেছিল সেটা আমি বলবো। রিসেন্ট একটা ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সাম্প্রতিক সময়ে রাশিয়া কোন দেশে গ্যাস সাপ্লাই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করতে চেয়েছে, কেন চেয়েছে সেটাও বলবো। এই প্রশ্নটার উত্তরটা একটু আগে বলেন। ফেব্রুয়ারি 20, ফেব্রুয়ারি 24, ফেব্রুয়ারি 24, ফেব্রুয়ারি 24। আচ্ছা দেখেন, এটা একেবারে সহজ প্রশ্ন, এটা নিয়ে আমরা বেশি টাইম নষ্ট করব না। এখানে হলো আপনি সাম্প্রতিক যে আপডেট যেগুলো হয় প্রতিদিন পত্রিকা অথবা প্রতিদিন একটা খবর পড়ার অভ্যাস এখন থেকে অবশ্যই করবেন, কারণ ব্যাংকের পরীক্ষায় কমপক্ষে 4 থেকে 5টা সাম্প্রতিক প্রশ্ন আসে সাধারণ জ্ঞান অংশে। এই জন্য আপনার অবশ্যই এখন থেকে পত্রিকা পড়ার অভ্যাস থাকতে হবে। এই আক্রমণটা শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি। কেন শুরু হয়েছিল? কারণ হলো ইউক্রেন আগ্রহ দেখিয়েছিল ন্যাটোতে সংযুক্ত হওয়ার জন্য বা ন্যাটোতে যোগ দেওয়ার জন্য। এই ন্যাটো থেকে অবশ্যই আপনার ভালো করে পড়ে যেতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে যে এটার সাথে রিলেটেড কি কি ধরনের প্রশ্ন হতে পারে। যেমন একটা প্রশ্ন এসেছিল, রাশিয়া কোন দেশে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়েছে, তারা এই ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। নট অনলি ইউক্রেন বাট অলসো আরো 2টা দেশ, তারা হলো, একটা হলো নরওয়ে আর একটা হলো সুইজারল্যান্ড। আচ্ছা সুইজারল্যান্ড না, এটা হলো ফিনল্যান্ড, সরি ফিনল্যান্ড। এই একটা হলো নরওয়ে আর একটা হলো ফিনল্যান্ড। এই 2 দেশ যাদেরকে মনে করা হতো শান্তির দেশ বা শান্তির পক্ষে, এই দেশগুলো এরা সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য। আরে নরওয়ে না, সরি সুইডেন। এটা কি হচ্ছে, আমরা কি লিখছি? আচ্ছা সুইডেন এবং নরওয়ে, সরি এই 2টা দেশের একটা না, একটা হলো ফিনল্যান্ড আর একটা হলো সুইডেন। এই 2 দেশ সুইডেন এবং ফিনল্যান্ড, তারা সাম্প্রতিক সময়ে যাদেরকে শান্তির দেশ বলা হতো, তারা সাম্প্রতিক সময়ে ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এবং এই যে তারা আগ্রহ প্রকাশ করেছে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য, সেই কারণে রাশিয়া এই ফিনল্যান্ডে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এইটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। লাস্ট যে ব্যাংকের পরীক্ষাটা গিয়েছে অফিসারের, সেখানে এই প্রশ্নটা এসেছিল যে কোন দেশে রাশিয়া গ্যাস সাপ্লাই বন্ধ রেখেছে, এবং এটা হলো মূলত তারা ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল সেই জন্য। ওকে, এইভাবে আপনারা উত্তরটা করতে পারেন। হ্যাঁ, একটা হলো সুইডেন আর একটা হলো ফিনল্যান্ড, এরা আগ্রহ প্রকাশ করেছে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য। এখানে আর যে জিনিসগুলো দেখবেন, চলেন যেহেতু ন্যাটো নিয়ে এত কথা চলছে, সেহেতু ন্যাটো থেকে অবশ্যই পরবর্তী পরীক্ষায় প্রশ্ন আসার চান্স আছে, এবং এই চান্সটা আছে। এখানে কি কি জানতে হবে ন্যাটো সম্পর্কে? ন্যাটোর সর্বশেষ সদস্য সংখ্যা কত? বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 30, এবং সর্বশেষ ন্যাটোতে যোগ দিয়েছে কোন দেশ, এটা আপনার অবশ্যই জেনে যেতে হবে। সর্বশেষ ন্যাটোতে যোগ দিয়েছে কোন দেশ এবং কত তারিখে সে যোগ দিয়েছে, এই গেল একটা ব্যাপার। আর একটা হলো ন্যাটো কবে গঠিত হয়েছে? 4 এপ্রিল, 4 এপ্রিল 1949 এই তারিখে ন্যাটো গঠিত হয়েছিল। এবং ন্যাটো গঠিত হয়েছিল ওয়ারশ প্যাক্ট নামে একটা প্যাক্ট করেছিল 1955-এ পরবর্তীতে, যেটা হলো এই ন্যাটোর এগেইনস্টে সংস্থা গঠন করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এই ধরনের যখন আপনি যে কোনো একটা টপিক নিয়ে প্রস্তুতি নেবেন, অবশ্যই সেই টপিকটা থেকে টোটাল ডিটেলসটা আপনাকে জানা থাকতে হবে। এরপরে আসেন, হোয়াট ইজ টাইম জোন অফ বাংলাদেশ? দেখেন এই একটা মজার প্রশ্ন, এটার উত্তরটা আপনারা সবাই জানেন আশা করি। বাংলাদেশের টাইম জোন, এটা সবাই ইজিলি আমরা জানি। কেন জানি? কারণ বাংলাদেশ হলো জিএমটি যে টাইম বা গ্রিনিচ মিন টাইম, এই মিন টাইম থেকে বাংলাদেশ হলো 90 ডিগ্রি দূরে অবস্থান করছে। বাংলাদেশের শুরুটা হয়েছে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পর্যন্ত। হ্যাঁ, যার ফলে বাংলাদেশের মধ্যবর্তী স্থান হলো 90 ডিগ্রি। আর আমরা জানি 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। সো 90 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হবে 4 নং 36 বা 360 মিনিট। আর এই 360 মিনিটকে ঘন্টায় রূপান্তর করলে, ঘন্টায় যদি এটাকে আমরা ট্রান্সফার করে নিই, ঘন্টার ক্ষেত্রে কি হয়? 360 মিনিট মানে হলো 6 আওয়ার্স। আর এই 6 আওয়ার্স মানে হলো জিএমটি যে টাইমটা, জিএমটি টাইম বা প্রমাণ সময়, এই প্রমাণ সময়ের থেকে 6 ঘন্টা এগিয়ে থাকে বাংলাদেশ। আর এই জিএমটি সময়টাকেই মূলত ইউটিসি দ্বারা প্রকাশ করা হয়, যেটার দ্বারা বোঝায় মূলত ইউনিভার্সাল কোঅর্ডিনেটেড টাইম। হ্যাঁ, এটার দ্বারা এই ইউটিসি দিয়ে মূলত বোঝায় হলো ইউনিভার্সাল কোঅর্ডিনেটেড টাইম।
কোঅর্ডিনেটেড টাইম, এটা মূলত বোঝায় আন্তর্জাতিক যে প্রমাণ সময়, এটাকে বোঝায়। তো এইভাবে যখন আপনি প্রস্তুতি নেবেন, যেটাই আপনি প্রস্তুতি নেবেন, প্রস্তুতিটা ডিপ থেকে বেসিক থেকে জেনে একেবারে ভালো করে যদি গুছিয়ে নেন, তাহলে আপনি প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পেরে যাবেন। দেখেন আরেকটা প্রশ্ন এসেছিল, COP26 ওয়াজ হেল্ড ইন, লাস্ট কপ ছিল তখন ছিল COP26, 2021 সালের প্রশ্ন ছিল, যেটা হলো 2020 সালে হয়ে গেছে, এই জন্য ছিল তখন COP26। বাট এই COP26 কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আপনারা সবাই অবশ্যই জানেন। COP26 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলেন তো একটু? এ, গ্লাসগো, এটা আপনারা সবাই জানেন। তো এখন জানতে হবে কি, এই গ্লাসগো ছিল ইউকেতে, আর ইউকের মধ্যে এটা ছিল স্কটল্যান্ডে। হ্যাঁ, স্কটল্যান্ডের গ্লাসগোতে, যেটা মূলত ইউকেতে অবস্থিত। আর 2000 COP27 যেটা সর্বশেষ অনুষ্ঠিত হলো, সর্বশেষ COP27 এটা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসে, আর এইটা সর্বশেষটা অনুষ্ঠিত হয়েছিল মিশরের শর্ম আল শেখ। হ্যাঁ, মিশরের শর্ম আল শেখ, এটাও পরীক্ষায় এসেছিল। COP27 এটা অনুষ্ঠিত হয়েছিল ইজিপ্টের শর্ম আল শেখ। আর যদি এরপরে এখান থেকে পরীক্ষা আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো COP28 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠিত হবে? COP28 কোথায় অনুষ্ঠিত হবে, এটা এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তাহলে COP28 এটা কোথায় অনুষ্ঠিত হবে? পরবর্তী কনফারেন্স বা কনফারেন্স অফ দ্য পার্টিস, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ, যেটা মূলত পরিবেশ এবং আবহাওয়া বিষয়ে সম্মেলনটা হয়, এই সম্মেলনটাকে বলা হয়, এটার পুরো নাম হলো কনফারেন্স অফ দ্য পার্টিস। এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজ করে, এবং এটার পরবর্তী যে সম্মেলনটা COP28 এটা অনুষ্ঠিত হবে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস, এখানে অনুষ্ঠিত হবে COP28। এবং এই যে COP28 অনুষ্ঠিত হবে, এটা ইউএই কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে হলো দুবাই, এর রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত হবে, দুবাই। তো এইভাবে প্রশ্নটা আসে, বা এখান থেকে এইভাবে প্রশ্নটা আসতে পারে। এটা এই যাবৎকালে 5 বার পরীক্ষায় এসেছে এই কপ সম্পর্কিত, COP25, COP26 বা COP27 বা কনফারেন্স অফ দ্য পার্টিস, এটা সম্পর্কে প্রশ্ন। তো এইভাবে আপনি যদি একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন, তাহলে অনেকগুলো প্রশ্ন আপনি ইজিলি কমন পেয়ে যাবেন। এরপরের প্রশ্নটা আমরা দেখি কি আছে, চলেন। What is the goal number 4 of the SDG 2030 agenda? হ্যাঁ, SDG 2030 এজেন্ডা, এটা মূলত এমডিজির রিপ্লেসমেন্ট। এমডিজি ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা মূলত বিংশ শতাব্দীর শুরুতে, মানে 2000 সালে বিংশ শতাব্দীর শুরুতে এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নামে জাতিসংঘ একটা উন্নয়ন কার্যক্রম চালু করেছিল, যেখানে মূলত দরিদ্র দেশগুলোর জন্য কাজ করা হতো। বাট পরবর্তীতে এটা রিপ্লেসমেন্ট এসেছে 2015-এ, ওইটার মেয়াদ শেষ হওয়ার পরে এটার মেয়াদ 2016 সাল থেকে চালু হয়েছে। এটা 2015 সালে শেষ হয়ে গিয়েছে এমডিজি, যেটা 8টা গোল নিয়ে শুরু হয়েছিল। এই এমডিজি শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে 2016 থেকে 2030 পর্যন্ত নতুন করে আরেকটা প্রোগ্রাম চালু করে জাতিসংঘ, উন্নয়ন বিষয়ক একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মূল কথাটা হলো তো এসডিজিটা মূলত এটার হেডিংটা বা শিরোনামটা কি ছিল, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এসডিজির হেডিং বা শিরোনামটা ছিল দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এবং এরপরে ছিল মূল কথাটা, দেখেন কি ছিল, এসডিজি মানে হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এরপরে একটা হাইফেন দিয়ে লেখা ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড। ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড বা আমাদের বিশ্ব পরিবর্তন করা, এই লক্ষ্যে এসডিজিটা চালু হয়েছিল। হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এই যে ডেভেলপমেন্ট গোলটা, এই ডেভেলপমেন্ট গোলে মোট 17টা, এখানে ডেভেলপমেন্ট গোলের মোট গোল আছে হলো 17 গোলস, এবং এখানে টার্গেট আছে বা কোঅপারেটিভ টার্গেট আছে মোট 169টা বা 169। এই দুইটা জিনিস খুব ভালোভাবে জেনে রাখবেন, এখান থেকে পরীক্ষা আবারও প্রশ্ন আসতে পারে। এখান থেকে বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। এখন আসেন এই 17টা গোলের মধ্যে যে উল্লেখযোগ্য গোলগুলো, পারলে 17টা গোলই মুখস্থ রাখবেন। যেমন 1 নম্বরে ইরেডিকেশন অফ পোভার্টি, যেটা বা দারিদ্র দূরীকরণ। হ্যাঁ, দুই নম্বরে হলো জিরো হাঙ্গার বা ফুড সেফটি, জিরো হাঙ্গার অবলিক এটার আরেকটা নাম হলো ফুড সেফটি। এরপরে 3 নম্বর এখানে গোল ছিল, 3 নম্বর গোলটা ছিল মূলত কোয়ালিটি এডুকেশন। হ্যাঁ, নিরাপত্তা সম্পর্কে, এদিকে পোভার্টি বা নো পোভার্টি বা এন্ড পোভার্টি, দারিদ্র দূরীকরণের বিষয় ছিল, একেবারে নির্মূল করা, দারিদ্র নির্মূল করা। এরপরে 4 নম্বর গোল ছিল এখানে কোয়ালিটি এডুকেশন। হ্যাঁ, জিরো হাঙ্গার
ফুড সেফটি, এরপরে ছিল গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, ওয়েলবিং ফর অল, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং ফর অল। এরপরে 4 নম্বরে এখানে ছিল কোয়ালিটি এডুকেশন, 5 নম্বরে ছিল জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি। এইভাবে আপনি যখন পড়বেন অবশ্যই এগুলো আপনাকে ভালো করে মুখস্থ করে যেতে হবে, অথবা এখান থেকে উল্লেখযোগ্য, যেমন 13 নম্বরে একটা গোল আছে, টেক আর্জেন্ট অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ, টেক আর্জেন্ট অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ, বা আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ, এই পরিবেশ বিষয়ক গোলটা অবশ্যই আপনাকে জানতে হবে। এরকম উল্লেখযোগ্য গোল আছে আর একটা পার্টনারশিপ ফর অল গোলস, এটাও পরীক্ষা আসে। এইখানে যেগুলো উল্লেখযোগ্য এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এটার উত্তরটা কি হবে? 4 নাম্বার গোল হলো, 4 নাম্বার গোল কোয়ালিটি এডুকেশন সম্পর্কে বলা আছে। হ্যাঁ, মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা হবে। আর জেন্ডার ইকুয়ালিটি, নট ইনইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি আছে 5 নাম্বার গোল হিসেবে। এরপর দেখেন আরেকটা প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে কবে? এই ধরনের কিছু উল্লেখযোগ্য দিবস সম্পর্কে, উল্লেখযোগ্য কিছু দিবস সম্পর্কে বা অন্যান্য জিনিস সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। এনভায়রনমেন্ট ডে মূলত এটা 1972 সালে সর্বপ্রথম, হ্যাঁ, পরিবেশ বিষয়ে কাজ করার জন্য জাতিসংঘ একটা উদ্যোগ নেয়, এবং সেই উদ্যোগটা ছিল তারা একটা কনফারেন্স করে, যে কনফারেন্সটা শুরু হয়েছিল 7 জুন থেকে 26 জুন পর্যন্ত এই কনফারেন্সটা চলেছিল। আচ্ছা, আমি বাংলায় কিছুই লিখবো না আজকে। 7th জুন থেকে এটা চলেছিল হলো 26 জুন। এই যে পরিবেশ বিষয়ে তারা একটা কনফারেন্স করেছিল, সেই কনফারেন্সটার কারণে এই 7ই জুনকে পরিবেশ দিবস হিসেবে, 7 জুনকে পরিবেশ দিবস, 7 জুন না সরি 5 জুনকে পরিবেশ দিবস, 7 জুন না, এটা ছিল 5 জুন। 5 জুন থেকে যেহেতু শুরু হয়, এই 5 জুন থেকে পরবর্তী 26 জুন পর্যন্ত চলে, সেই জন্য এই 5 জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় 1974 সাল থেকে। এই বিষয়গুলো জাস্ট আপনারা যখন পড়বেন, এরকম আরো উল্লেখযোগ্য দিবস আছে, যেমন নারী দিবস 8ই মার্চ, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আবার আছে ইন্টারন্যাশনাল, যে এরকম আরো দিবসগুলো আছে, হিউম্যান রাইটস ডে বা আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এটা একটু বলেন তো, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এটা কবে, বা মানবাধিকার দিবস এটা কত তারিখ, এটা একটু বলেন তো আপনারা। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে বা আন্তর্জাতিক মানবাধিকার দিবস এটা কয় তারিখ? এটা 5 জুন থেকে 26 জুন পর্যন্ত হয়েছিল, এবং এটা মূলত স্বীকৃতি পায় 1974 সাল থেকে। 1972 সম্মেলনে হয়েছিল এবং 1974 স্বীকৃতি পায়। বাট প্রশ্ন হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস এটা কত তারিখে, আপনারা কেউ জানেন কিনা দেখবো। 8 ডিসেম্বর না, 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর 1948। হ্যাঁ, জাতিসংঘে 10 ডিসেম্বর 1948 আন্তর্জাতিক মানবাধিকার সম্পর্কে একটা কনভেনশন গৃহীত হয় জাতিসংঘে, এবং সেই কনভেনশনের তারিখটা যেহেতু 10 ডিসেম্বর ছিল, এই জন্য 10 ডিসেম্বর থেকেই এই তারিখটাকে, 48 সালের পর থেকে এই তারিখটাকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। এইভাবে যখন যে দিবসগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো থেকে অবশ্যই আপনারা পড়বেন এবং দেখে নেবেন। চলেন এরপরে আর কি প্রশ্ন আছে দেখেন। আরেকটা প্রশ্ন এসেছিল, এটা অবশ্য বাংলায় করেছিল তারা, মেট্রো রেলের অর্থায়নের উৎস কি? হ্যাঁ, যখন আপনি বর্তমানে মেট্রো রেল 28 ডিসেম্বর 2022 মেট্রো রেল চালু হলো, বাংলাদেশে প্রথম চালু হয়েছে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। এখানে সর্বপ্রথম স্টেশন সংখ্যা ছিল হলো 16টি, পরবর্তীতে স্টেশন সংখ্যা করা হয়েছে 17টি বা 17, আমি ইংলিশে একটু লিখি, চেষ্টা করে দেখি। হ্যাঁ, 17 স্টেশন এখানে রয়েছে। এবং একটা প্রশ্ন এসেছিল অফিসার ক্যাশের পরীক্ষায়, যে এই যে মেট্রো রেলে 1 ঘন্টায় কতজন যাত্রী চড়তে পারে? এটা একটু বলেন তো, মেট্রো রেলে ঘন্টায় কতজন যাত্রী পরিবহন করতে পারবে? 30,000, 40,000, 50,000, 60,000। 1 ঘন্টায় কতজন যাত্রী পরিবহন করতে পারে মেট্রো রেল? আচ্ছা, সবাই সঠিক উত্তর করেছেন, বাংলাদেশ ও জাপান, জাইকা এন্ড বিডি। 20K, 60K, 20K আমি কিন্তু বলি না, আমি বলেছি 40, 50, 60, অথবা 30, 40, 50, 60,000, কোনটা হবে বলেন তো? 60,000, 60,000, এটা কিন্তু পরীক্ষা এসেছিল, অফিসার ক্যাশের পরীক্ষা অলরেডি এসে গিয়েছে। 60,000 বা 60K একবারে পরিবহন করতে পারে, এবং একদিনে পরিবহন করতে পারে 5 লাখ লোক। দেখেন, ইজিলি আপনার কিন্তু এটা জানতে হবে, যখন আপনি মেট্রো রেল সম্পর্কে পড়ছেন, যেমন মেট্রো রেলের আগের এই ছিল হলো 20 কিলোমিটার, যেটা বর্তমানে 21.26 কিলোমিটার হয়েছে মোট দৈর্ঘ্য, এই রুটের মোট দৈর্ঘ্য। এরপরে আরেকটা আছে যে এখানের অর্থায়নটা যে হয়েছে, টোটাল কত টাকা অর্থায়ন হয়েছে? হ্যাঁ, 33,000 কোটি টাকা এখানে অর্থায়ন হয়েছে, 33,000 প্লাস সামথিং, 33,000 কোটি টাকার থেকে একটু বেশি এখানে অর্থায়ন হয়েছে, 33,472 কোটি। হ্যাঁ, এখানে অর্থায়ন হয়েছে কত কোটি টাকা, এটাও পরীক্ষা আসতে পারে। তো এইভাবে যখন আপনি প্রস্তুতি নেবেন, 33K ডলার, 33K ডলার মানে মেলা টাকা, কিন্তু 33,000 কোটি টাকা কিন্তু, এটা কিন্তু টাকাতে
অনেকে ডলার লিখেছেন, 33,000 কোটি ডলার মানে কিন্তু অনেক টাকা, এটা বুঝে নিন, এটা কিন্তু ডলার না। আবার অনেকে ডলার লিখছেন, ডলার না কিন্তু, এটা টাকায়। তো আসেন এইভাবে যখন আপনি যে কোনো বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞানের জন্য প্রস্তুতি নেবেন ব্যাংকের ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে কি হয়, প্রাচীনকালের ইতিহাস, মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, সেন যুগ, এরপরে ধরেন আপনার পরবর্তী মুঘল সাম্রাজ্য, সুবাদারি শাসন, এরপরে 1966 সালের 6 দফা, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালের গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর হলো মুক্তিযুদ্ধ, এইগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। বাট ব্যাংকে এখান থেকে 1-2 মার্কের প্রশ্ন আসবে, কিন্তু ব্যাংকে ঘুরিয়ে ফিরিয়ে আরো একটু ডাইনামিক ভাবে প্রিপারেশনটা নিতে হয়। ব্যাংকের প্রিপারেশনটা এই জন্য একটু আলাদা, এবং যেহেতু প্রিপারেশনটা আলাদা সেহেতু এখানে আপনাকে একটু বুদ্ধিদীপ্তভাবে প্রস্তুতিটা নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি সাধারণ জ্ঞান অংশে খুবই খুবই ভালো করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে যা করতে হবে বা যে বই পড়তে হবে সেগুলো আমরা অবশ্যই বলবো। দেখেন এই আরেকটা প্রশ্ন এসেছিল অফিসারে, সেটা এসেছিল সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল আমরা যেটাকে বলি, সুয়েজ ক্যানেল ইজ ওন্ড বাই হুইচ কান্ট্রি, বা কোন দেশ, এটার মালিকানা কোন দেশের কাছে আছে, সুয়েজ খালের মালিকানা কোন দেশের কাছে আছে, এটা একটু বলেন আপনারা দেখি। আশা করি এটা আপনারা পারবেন। এটার সাথে অনেকগুলো বিষয় রিলেটেড, যেমন এই সুয়েজ খাল যে কোন দেশের জাতীয় বা কোন দেশের মালিকানায় আছে, এটার সাথে আরো একটা ইতিহাস আছে, সেটাও আমরা বলবো। তার আগে দেখি একজন লিখেছেন ব্যাংকের প্রশ্ন ইংরেজি করার কি আছে, সব ক্রিটিক্যাল করার ধান্দা। হ্যাঁ, ওনারা মূলত ক্রিটিক্যাল করতে চায় না, ব্যাংকের প্রশ্নটা এই জন্যই করে যে ব্যাংকে মূলত কাজকর্ম ইংরেজিতেই বেশি করতে হয়, কম্পিউটারের কাজকর্মগুলো, লেনদেনগুলো তো তারা টাকাই করে। হ্যাঁ, এটা একটু বুঝে প্রিপারেশন নেবেন। তো আমি যেই কথা বলছি এটার উত্তরটা কি হবে দেখেন, আপনারা জানেন কিনা 10 সেকেন্ড পরে আমি উত্তরটা বলে দিচ্ছি। ইজিপ্ট, ইজিপ্ট, ইজিপ্ট। দেখেন এখানের ইতিহাসটা কি, এই যে সুয়েজ খাল, সুয়েজ খালটা জাতীয়করণ করা হয়। প্রথম ধরেন সুয়েজ খালের যে খনন কাজ, এটা 1859 সালে চালু করা হয় এবং এটার খনন কার্যক্রম শেষ হয় 1869 সালে। এরপরে আসেন এই সুয়েজ খাল জাতীয়করণ করার জন্য মিশর অনেকদিন ধরে চেষ্টা করেছিল, বাট 1956 সালে মানে ইন 1956 মিশর এবং হলো ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় এই খালের মালিকানা নিয়ে। কারণ এই খাল মূলত হলো বিশ্বের যে বাণিজ্য, সেই বাণিজ্যের অনেক বড় একটা অংশ এই খালকে ঘিরে হয়। কারণ মধ্যপ্রাচ্য থেকে যে তেল বাণিজ্যটা হয়, এই তেলের যে অংশটা বের হয়, সুয়েজ খালটা মূলত কোথায়, এই যে আফ্রিকা আছে, ধরেন এটা হলো আফ্রিকা আর এইটা হলো এশিয়ার অংশ। হ্যাঁ, আফ্রিকা এবং এশিয়ার এই মাঝখানটা, এইখান থেকে সুয়েজ খালটা একটা হলো স্থলভূমি ছিল, যার কারণে ভূমধ্যসাগর থেকে এই অঞ্চলে আসার সরাসরি কোনো জলপথ ছিল না। এই জন্য সুয়েজ খালটা এই মাঝখানে খনন করা হয়। এই জায়গায় সুয়েজ খাল খনন করার ফলে ভূমধ্যসাগর থেকে সরাসরি জাহাজগুলো, তেলবাহী ট্যাঙ্কারগুলো এখান থেকে সরাসরি এদিকে চলে যেতে পারে, এখান থেকে এদিকে চলে আসতে পারে, যে কোনো দিকে পরিবহনটা সহজ হয়ে গিয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে পয়সা কামাই করার সুযোগ ছিল। যদিও বর্তমানে মিশর পারছে না, বাট এখানে পয়সা কামাই করার একটা সুযোগ ছিল। আর এই জন্যই এখানে লোভ পড়েছিল হলো ইসরায়েলের। আর এটা নিয়ে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, হ্যাঁ, বা সেকেন্ড আরব ইসরায়েল ওয়ার। সেকেন্ড আরব ইসরায়েল ওয়ারটা হয় মূলত এই সুয়েজ খালকে নিয়ে, এবং এই যুদ্ধের পরেই মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে নেয়, বা নিজেদের মধ্যে জামাল আব্দুল নাসের তিনি এটাকে নিজেদের মধ্যে নিয়ে নেন। তো এইভাবে যখন আপনি প্রস্তুতি নেবেন ব্যাংকের জন্য, আপনি একটু ডাইনামিজম অবশ্যই আপনার প্রিপারেশনের মধ্যে থাকতে হবে, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। হ্যাঁ, এইভাবেই মূলত প্রস্তুতিগুলো নেবেন। দেখেন, আর ব্যাংক সম্পর্কিত আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সম্পূর্ণ ফ্রিতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে জানতে পারবেন। হ্যাঁ, চাকরি সংক্রান্ত আপনার যে কোনো তথ্য জানার প্রয়োজন, বা চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় অ্যাপ্লিকেশন করার জন্য হতে পারে, একটা চাকরির পরীক্ষার ডেট হিসেবের জন্য হতে পারে, অথবা একটা পরীক্ষার অ্যাপ্লাই কিভাবে করবেন এটা জানার জন্য হতে পারে, বা কোন কোন কোয়ালিফিকেশন দরকার এটা জানার জন্য হতে পারে। যে কোনো প্রয়োজনে আপনি এই নাম্বারগুলোতে কল করলে 0189606080 নাম্বারগুলো কিন্তু সহজ আছে। হ্যাঁ, 0189606080 800, 801, 802, 803, 804, 809 এই নাম্বারগুলোতে 809 হোয়াটসঅ্যাপ আছে। যারা একেবারে ফ্রিতে জানতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিলেই ফ্রিলি এগুলো জানতে পারবেন। চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আপনার যে কোনো জিজ্ঞাসার উত্তর এখান থেকে জানতে পারবেন। পাশাপাশি বিদ্যাবাড়ির যে অ্যাপটা আছে, এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করে নেন, এখানে আপনি চাকরি রিলেটেড ফ্রি অনেক সার্ভিস রয়েছে যেগুলো এখানে পেয়ে যাবেন ইজিলি। হ্যাঁ, এই ছিল মূলত আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।